আসসালামু আলাইকুম, শুভ সকাল। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 4 এর 8 নম্বর লেকচারে সবাইকে স্বাগত। প্রোগ্রেসিভ বান্ডেল সিস্টেমটা আগের দিন আমরা হালকা ডিসকাস করছিলাম, মনে আছে কিনা? যে বান্ডেলের সংখ্যাটা দেওয়া আছে প্রোগ্রেসিভ বান্ডেল সিস্টেমের এই যে a specific number of pieces are tied and travel together throughout the process. এটাই হচ্ছে বান্ডেল স্পেসিফিক নাম্বার অফ পিসেস অফ ধরেন কি কাট প্যানেল, সেগুলো কি করতেছে একটা ওই যে ভিতরে যে ট্রে, যেটা মাঝখানে যে ট্রের ভিতর দিয়ে এই পার্সনটা যখন তার কাজটা কমপ্লিট করতেছে সেটা দিয়ে দিচ্ছে, আবার সেকেন্ড পার্সনটা এটা নিচ্ছে, নিয়ে সে শেষ করে সে এখানে দিয়ে দিচ্ছে। তো এটা এইভাবে মুভ করতেছে না সামনে, এটা হচ্ছে প্রোগ্রেসিভ বান্ডেল সিস্টেম। এটাকে কি বলে? Also called progressive bundle, synchro straight line system অথবা batch system and traditional production system. এটার অপরধর্মী নাম কি? একটা হচ্ছে progressive bundle synchro straight, synchro মানে কি? যেখানে synchronization হয়, সমন্বয় হয় এবং straight line ফলো করে যায়। তারপর batch production system, এটা ব্যাচ আকারে যাচ্ছে জিনিসটা, কারণ একটা বান্ডিল একটা ব্যাচ, বুঝতে পারছেন? ওই বান্ডিলের সবগুলো পিস সিমিলার হবে। আর তারপরে হচ্ছে ট্রেডিশনাল প্রোডাকশন সিস্টেম, কারণ এটাই আগে থেকে চলে আসতেছে। আচ্ছা, তো গার্মেন্টস আর রিসিভিং দ্য ফর্ম অফ বান্ডলস ইন সুইং ডিপার্টমেন্ট এন্ড ইচ অপারেটর পারফর্মস ওয়ান অপারেশন টু অল পিসেস ইন ওয়ান বান্ডল এন্ড সেন্ডস ইট টু দ্য নেক্সট অপারেটর। এটাতে কোনো কনফিউশন আছে? এই লাইনে কোনো কনফিউশন আছে? আচ্ছা, এই ছবিটা তো দেখতেছেন যে কাটিং ডিপার্টমেন্টে পিসগুলো কাটতেছে। হ্যাঁ, কাটার হচ্ছে স্টিকার লাগাচ্ছে, সর্টিং নাম্বারিং বান্ডেলিং হচ্ছে। তো সর্টিং করার পর স্টিকার লাগানোর পরে এই যে এখানে কাটা হলো, কাটার পরে এগুলা কি অনেকগুলো টুকরা হয়ে যাচ্ছে না? স্লিভের টুকরা, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, তারপরে হচ্ছে যদি থাকে কি বলে প্লাকেট থাকে, প্লাকেটের পিস, তারপরে যদি এই সেম ফ্যাব্রিকটা দিয়ে আবার যদি আমি নেকলিপ করি, যদিও সিঙ্গেল জার্সি দিয়ে নেকে অ্যাটাচ করা হয় না, তো এই অংশটার পরে তারপরে ওই টুকরাগুলো নিয়ে আমরা কি করতেছি? এখানে বান্ডেলের ছবি দেখে আগে আপনাদের একটা ছবি দেখেছিলাম, এগুলো কিন্তু সব ওই যে বিভিন্ন ফ্যাব্রিকের যে গার্মেন্টসের টুকরা যেগুলো কাটা হয়েছে, এগুলোকে যে বাঁধা হয়েছে বান্ডেল করে দেওয়া, এবং ভিতরে একটা করে করে পেপার দিয়ে দেওয়া হয়েছে যেখানে ওদের স্পেসিফিকেশন আছে। স্পেসিফিকেশনটা কি? যে যেমন ধরেন আমি এখন এক্সেল সাইজের একটা জ্যাকেট পরে আছি, এই এক্সেল সাইজের জ্যাকেটের লেফট কি বলে লেফট স্লিভ, এক্সেল সাইজের জ্যাকেটের রাইট স্লিভ, এক্সেল সাইজের জ্যাকেটের ফ্রন্ট পার্ট, এক্সেল সাইজের জ্যাকেটের ব্যাক পার্ট। এটাই হচ্ছে কি এগুলো একটা কি হ্যাঁ পার্ট। আর এই যে আমি যে দড়ি বাঁধছি কি এগুলো বান্ডেল। এতটুকু ক্লিয়ার তো? তারপরে এই যে সুইং লাইন, একটা যে সেলাই লাইন, এখানে কি করতেছে ওনার এই অপারেটরটার পিছনের যে অপারেটর, সে একটা নির্দিষ্ট সেলাই করতেছে। যেমন এই যে আমার এই ফ্যাব্রিকের ক্ষেত্রে, আমার এই অ্যাপারেটরের ক্ষেত্রে আগে কি স্লিভ অ্যাটাচ হয়েছে না আগে সাইড স্লিভ হয়েছে? আগে সাইড স্লিভ হয়েছে, আগে স্লিভ অ্যাটাচ হয়েছে, তারপরে সাইড স্লিভ হয়েছে। তো এই সামনের অপারেটর সাইড স্লিভ করতে পারবে যদি স্লিভ অ্যাটাচ করা না থাকে? তাহলে পিছনের অপারেটর কি করতেছে? আগে স্লিভ অ্যাটাচ করতেছে, তারপর সাইড স্লিভ হয়ে আসতেছে। এখানে এই কথাটাই বলছে যে গার্মেন্টগুলো বান্ডেল আকারে আসার পরে সুইং ডিপার্টমেন্টে আসার পরে প্রত্যেকটা অপারেটর একটা নির্দিষ্ট করে কাজ করে। স্লিভ অ্যাটাচ, সাইড সিম, বটম হেমিং এর পরে সে হচ্ছে বটম এন্ড ট্যাগ, ছোট একটা সেলাই দিয়ে দিল ওই হেমিং করার পর। এখানে একজন অপারেটর পর একজন অপারেটর, ইচ অপারেটর পারফর্মস ওয়ান অপারেশন টু অল পিসেস এন্ড ওয়ান বান্ডল ইন ওয়ান বান্ডল।
লাইন ওভার হয়ে গেছে। আচ্ছা, the bundle of garment parts move from operation to operation, ওই সেম কথাটা। তারপরে কি widely used by apparel manufacturer, এই যে several decades মানে কি 30 40 50 বছর ধরে এই সিস্টেমে প্রোডাকশন করে আসছে। এটাই এক্সিস্টিং সিস্টেম বা যে ট্র্যাডিশনাল যেটা বলি ট্র্যাডিশনাল প্রোডাকশন সিস্টেম, এবং প্রায় 80% অ্যাপারেল ম্যানুফ্যাকচারাররা এই প্রসেসই এখনো ইউজ করে। আপনারা তো বেটেক্সে যাবেন, বেটেক্সে গেছিলেন? বেটেক্সে কি দেখছিলেন? বেটেক্সের সুইং লাইনটা মনে আছে? বেটেক্সের সুইং লাইন কি এইভাবে যাচ্ছিল? কাপড় কি এইভাবে যাচ্ছিল? মানে আমার কথা মনে হয় এখন বুঝুন। ধরেন আপনারা এক্সাম হলে যখন সিরিয়ালে বসেন, ওই সুইং লাইনগুলো তো আপনাদের এক্সাম হলের লাইনের মতোই পিছন থেকে সামনে আসে, তাই না? বেটেক্সে কি এইভাবে প্রোডাকশন হচ্ছিল? বেটেক্সের সুইং লাইনটা মনে আছে? সুইং লাইনটা কেমন ছিল? অনেক তো মনে হয় ওটা জানি। হ্যাঁ, তো মনে আছে বেটেক্সের সুইং লাইনটা? উপরে একটা উপরে একটা কনভেয়ার বেল্ট ঘুরতেছিল, সেখানে যে হ্যাঙ্গার লাগানো ছিল, একজন গার্মেন্ট একটা পার্ট শেষ করতেছে আর সে ওটা হ্যাঙ্গার লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে কি একজন হচ্ছে ই করে, এরপরে আরেকজনের কাছে দেয়, ও শেষ করার পরে ঝুলাইতে থাকে। আপনি সুইং লাইনটা দেখেন কিন্তু মনে আসতেছে না। যাতে যারা হচ্ছে পরে প্রসেসিং করতেছে ওরাও যাতে এই নলেজগুলোর এক্সপোজারে আসতে পারে, আসার ফলে তারা হচ্ছে মানে তারা যাতে আইতেও জব করতে পারে। এমন হতে পারে তারা ডাইনিং গেলই না, কারণ ডাইনিং জব আচ্ছা, এইটার কথা আমি বলতেছি। এইটা হচ্ছে ওই যে ব্যতিক্রম। ওখানে কি বলবো যে অলমোস্ট 80% অ্যাপারেল ম্যানুফ্যাকচারাররা কোনটা এই যে স্ট্রেট লাইনটা ব্যবহার করে, আর বাকি যারা করে তার ভিতরে আরেকটা উল্লেখযোগ্য সুইং অপারেশন সিস্টেম হচ্ছে মডিউলার, যেটা বেটেক্সে আপনারা দেখছেন। কিন্তু স্যার ভয়েসের সাথে এটা দিয়ে বুঝাইছিল যে চারপাশে মেশিন থাকলে মানে অপারেটর কম লাগে, তারপর একজন অপারেটর আরেকটা মেশিন অপারেট করতেই পারে। হ্যাঁ, পারে। হ্যাঁ, পারে। সুইং টাইমে তো স্যার আমি আমার কাজ রেখে তো আমি আরেকজনের সুইং মেশিন যাইতে হবে যতক্ষণ পর্যন্ত আমার হাতে কাজ থাকবে। আপনার হাতে কাজ কথা ঠিক বলছেন, আপনার হাতে কাজ বেশি থাকলে আপনি যেতে পারবেন না, ঠিক আছে। কিন্তু এসএমভি, আমরা এখন আবার এসএমভিতে ফেরত আসবো, যেটা হচ্ছে স্লিপ অ্যাটাচ। একটা স্লিপ অ্যাটাচ করতে ন্যূনতম 35 থেকে মানে 30 থেকে 40 সেকেন্ড লেগে যায়। অপারেটর টু অপারেটর ভ্যারি করে। যারা একটু ভালো পারে তারা হয়তো 30 সেকেন্ডে করে ফেলতেছে, যে ভালো পারে না সে 40 সেকেন্ডেও পারে না, তার 1 মিনিটেও হয়তো 1 মিনিট লেগে যায়, ঠিক আছে। তো স্লিপ অ্যাটাচ কি একটা ক্রিটিক্যাল অপারেশন, বড় অপারেশন, জটিল মেশিনের ভিতর রোটেট করে আপনার অ্যাটাচ করা লাগতেছে স্লিপটাকে। পক্ষান্তরে স্ন্যাপ বাটন অ্যাটাচ, স্ন্যাপ বাটনগুলো মনে আছে? এই যে আপনার যে বাটনগুলো স্ন্যাপ বাটন, এই স্ন্যাপ বাটন অ্যাটাচ করার জন্য দুইটা অপারেশন আছে। যেমন আমার এই জ্যাকেটের জন্য টোটাল বাটন আছে কয়টা? 1 2 3 4 5 6 7 7 8 9 10 11 কয়টা বলছি? 11। তাহলে এই স্ন্যাপ বাটন অ্যাটাচের ক্ষেত্রে বাচ্চাদের যে ড্রেসগুলো মূলত এখন যদি আমার পিছনে চলে আসি, আমার আইটেমটা নিয়েও বলবো আবার এটা নিয়েও বলবো। এই যে এখানে স্ন্যাপ বাটন কয়টা? এবং সবগুলো কি একই জায়গায়? ওখানে জাস্ট একজন কি মানে একজন হচ্ছে যে হেল্পার পেন্সিল নিয়ে দাঁড়ায় থাকে,
দেওয়া থাকার পর সব সে লাইনগুলো যখন শেষ হয়ে যাবে তারপরে তার কাছে আইটেমটা আসবে, সে জাস্ট ওই একটা স্ট্যান্ডার্ড সাইজ ওখানে কাগজে কেটে টেবিলের উপরে স্কচ টেপ দিয়ে লাগাই দেওয়া থাকে। উনি জাস্ট ওটা দেখবে, মানে দেখতে দেখতে অভ্যাস হয়ে যায়, কিছুক্ষণ পর আর দেখাও লাগে না, এভাবে দেখে পেন্সিল দিয়ে 3 মার্ক করবে, 3 মার্ক করে পরের জন্য দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর পরের অপারেটর কী করবে, সে হচ্ছে এইটা লাগাবে, সে জাস্ট মেশিনের সামনে এভাবে দিয়ে পা দিয়ে প্রেস করলে অটোমেটিক, এটা হচ্ছে কি বলে স্ন্যাপ বাটনের, এটাকে বলে হচ্ছে স্টার্ট না, এটা হচ্ছে সকেট যেখানে হোলটা আছে, আর এটা হচ্ছে স্টার্ট যেটা হচ্ছে হোল্ডে যাবে, ঠিক আছে, সকেট আর স্টার্ট। তো প্রথম হেল্পার সে জাস্ট মার্ক করে দিয়ে দিবে, পরের জন জাস্ট স্ন্যাপ মানে এভাবে 3বার প্রেসার ফুড দিয়ে সে জায়গাটায় বাটনে টাচ করে দিবে, 5 সেকেন্ডও লাগে না, বুঝতে পারছেন? এই যে এই অপারেশনটা করতে না জাস্ট প্রেশার দিয়ে কি সুইং মেশিন ইউ শেপে লাইন করা না, এটা মডুলার সিস্টেম। স্যার ওটা তো আমরা যেটা দেখেছি উপর মানে ওখানে সোজাভাবে সবগুলো আছে, কিন্তু জাস্ট উপর দিয়ে হচ্ছে আপনার একটা থাকে ওটা কি বলে, ট্রলিও বলে না, ওটা কি জানি বলে স্যার, হ্যাঙ্গার, জাস্ট ওইটাই অটো চলে যাচ্ছে স্যার সবার কাছে। এটা আবার ডিফারেন্ট মেশিন, ডিফারেন্ট কেন বলছি, এটা হচ্ছে সেমি অটোমেটিক কেন বলছি না, এটা কি শেখা, এই যে আপনার এই যে বাটনগুলো যদি ঘরে যদি থাকে প্লাস দিয়ে যদি প্লায়ার মানে ওটাকে আমরা ক্লাস করি, প্লায়ার দিয়ে আপনারা যদি এটা ভেঙে বাটনটা খোলার চেষ্টা করেন, দেখবেন এর 2টা পার্ট আছে, এই বাটনটার উপরের পার্ট আর নিচের পার্ট। তো এখানে ও কি করতেছে, উপরে এক পার্ট লাগাচ্ছে, তাহলে এটা কি সে সকেট লাগালো, আর স্টার্টের জন্য এইভাবে সেম মেশিন স্টার্ট লাগাইতে হবে, স্টার্টের জন্য পার্টস। এবার আমি এটাকে সেমি অটোমেটিক কেন বলতেছি, কারণ ওকে প্রত্যেকবার উপরে লাগাতে হচ্ছে, নিচে লাগাতে হচ্ছে। আমার ইন্ডাস্ট্রিতে ছিল ফুলি অটোমেটিক মেশিনে ওর জাস্ট উপর থেকে অটোমেটিক জিনিসটা এখানে এসে সেট হয়ে থাকে, উপর থেকে ওই যে ক্যান্ডির মেশিন হবে না। এই যে লেজার, এই যে ভিডিও কল বুঝতে পারছেন? দেখেন যেটা হচ্ছে ফুলি অটোমেটিক, এখান থেকে এই স্ন্যাপ বাটনের অংশগুলো যাচ্ছে গিয়ে এখানে অটোমেটিক মেশিনে প্লেস হয়ে যাচ্ছে, প্লেস হওয়ার পরে ওখানে লেজার পয়েন্টার পয়েন্ট করে রাখছে যে বাটনটা এই জায়গায় অ্যাটাচ হবে। আশা করি মোটামুটি আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট আসছে। তো এইটার এক্সাম্পলটা আমি কি জন্য দিচ্ছিলাম, ধরেন ওই পুরো প্রসেসটাতে 2জন হেল্পারকে রাখা হয় আর 2জন অপারেটরকে রাখা হয়, যে 2জন অপারেটর ইয়ে করবে বাটনটা টাচ করবে আর 2জন অপারেটর জাস্ট মার্ক করে দিবে
জায়গাতে দুইজন অপারেটর না হয় মডিউলার সিস্টেমে যেমন আপনারা পড়ছেন যে একজন অপারেটর সে দুইটা মেশিনে কাজ করতে পারে, এরকম পড়ছেন না? তো ওখানে কিন্তু এই যে লিঙ্ক ফ্রেমের ক্ষেত্রে ওই একটা অপারেটর দুইটা মেশিনে নিয়ে কাজ করে, ওখানে একজনই হেল্পার থাকে আর একজন অপারেটর থাকে, সেটা দিয়েও দুজনের কাজ করানো যায়। কিভাবে করানো যায়? যে যখন হেল্পার যখন মার্ক করবে সে তখন এই সাইডেও ধরে ধরে মার্ক করে দিবে, আবার ওই সাইডেও ধরে ধরে মার্ক করে দিবে। আর অপারেটর যে তার আবার ব্রেইনলি মানে তাকে সবসময় মানে দুশ্চিন্তামুক্ত বা মাথায় কোনো টেনশন রাখা যায় না, মানে তাকে ক্লিয়ার মাইন্ডে কাজ করতে হবে। ক্লিয়ার মাইন্ডে কেন করতে হবে? সে যদি ভুল করে স্টার্টের জায়গায় সকেট বসায় আর সকেটের জায়গায় স্টার্ট বসায় তখন কিন্তু যেটা এরকম ছিল সেটা তখন এরকম হয়ে যাবে এবং এটা কিন্তু একটা ডিফেক্ট হিসেবে বাদ হয়ে যাবে, তখন একটা প্রসেস করবে। এটা খুলেও তো আবার নতুন করে প্রসেস করা খুলে করে প্রসেস করতে গেলে ওই কাপড়টা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনি বুঝতেছেন এখান থেকে প্লায়ার দিয়ে যদি আপনি বাটনটা বের করতে চান তাহলে কাপড়ের কি অবস্থা হবে বুঝতেছেন? হ্যাঁ, মানে ওই তার চেয়ে ওইটা লোকাল মার্কেটে বেচলেও বেশি দামে বেচা যাবে, কারণ ওইটা বলবে যে এটা নতুন। আর এই ডিফেক্ট থেকে কিন্তু নতুন স্টাইল তৈরি হয়, মানে ধরেন নতুন একটা স্টাইল, যেমন ধরেন মাডি জিন্স বা হচ্ছে ওই যে হ্যাঁ কি বলেছেন ওইটার নাম আছে, সেলেটেড জিন্স আছে, হ্যাঁ সেলেটেড জিন্স, রেস্টার্ড জিন্স। তো এই জিন্সগুলা কি এগুলা একরকম ডিফেক্ট ছিল, ডিফেক্ট থেকে ওটা এখন মানুষ যখন পছন্দ করতেছে তখন ওটা হাই প্রাইসে সেল হচ্ছে। এবং প্যান্ট স্যুট, একটা নাম শুনছেন প্যান্ট স্যুট, যেমন আমি প্যান্ট স্যুট যদি দেখাই, এই যে মূলত ফিমেলদের যে কি বলবো ফর্মাল যে অ্যাটায়ারটা এটাকে প্যান্ট স্যুট বলে। তো এই প্যান্ট স্যুট, এবার এই প্যান্ট স্যুটের বিশেষত্ব কি? এই প্যান্ট স্যুটে একটা ট্রেডিশনাল একটা যে ব্লেজার বা একটা ট্রেডিশনাল জ্যাকেট, এগুলোকে কিন্তু কোটকে অনেক জায়গায় ওদের দেশে কোট বলতে কিন্তু লং কোট বোঝানো হয় যেটা হাঁটু পর্যন্ত চলে যায়। তো এই জ্যাকেট বলেন বা ব্লেজার বলেন এগুলোতে বাটনটা এই যে সকেটটা থাকে রাইট সাইডে, স্টার্ট থাকে লেফট সাইডে, আমার লেফট সাইডে আর আমার রাইট সাইডে। আপনাদের জন্য আপনারা সকেট দেখতেছেন লেফটে, সকেট আপনারা দেখতেছেন লেফটে, স্টার্ট দেন সরি এটা হচ্ছে সকেট, আমি নিজে বলে ফেলি, সকেট আপনারা দেখতেছেন রাইটে, আমার লেফট। তাহলে এবার যদি আমি এইভাবে চিন্তা করি তাহলে আমার সকেট হচ্ছে লেফট। আর এই প্যান্ট স্যুটের ক্ষেত্রে এটা কিন্তু মানে অপোজিট সাইডে হবে। কোন ড্রেসটা মেয়েদের জন্য বানানো হয়েছে এটা কিন্তু আপনারা এই যে প্লাকেটে বাটন হোলিং কোন জায়গায় হয়েছে আর বাটন অ্যাটাচ হয়েছে কোন জায়গায় এটা দেখে বুঝতে পারবেন। এটা হচ্ছে ট্রেডিশনাল। মেয়েদেরটা হচ্ছে সকেট লেফটে থাকে, বিপরীত সাইডে থাকে। এই যে ছেলেদেরটা হচ্ছে বাম পাশের কাপড়টা উপরে যাবে আর মেয়েদের ক্ষেত্রে ডান পাশের কাপড়টা উপরে যাবে, ঠিক আছে? প্যান্ট স্যুটের এক্সাম্পল দিয়ে জন্য দিলাম। আর আপনার প্রশ্নটা কি ছিল? পাশাপাশি মেশিন নিয়ে কিছু একটা বলছিলেন মনে হয়। পাশাপাশি একজন অপারেটর দুইটা মেশিন মানে ফার্স্টে বুঝেছে যে মেশিনগুলো এভাবে সাজানো থাকে, তো একজন অপারেটর চাইলে দুইটা মেশিন হচ্ছে অপারেট করতে পারে একই টাইমে। এতে হচ্ছে স্যার আপনার টাইমও কম লাগে আর ওয়ার্কারও কম লাগে। ওয়ার্কার কম লাগে। হ্যাঁ, এভাবে বুঝেছে। কিন্তু স্যার সুইং মেশিনের সময় তো একজন অপারেটর একজনটা যাইতে পারে না, যখন একটা রোড চলতেই থাকে। হ্যাঁ, স্যার হচ্ছে এই যে মডিউলার সিস্টেমের কথা বলছেন আর এমনি যে আপনি সুইং অপারেশনের কথা বলতেছেন এটা তো ট্রেডিশনাল কথা। দুটো তো ডিফারেন্ট সুইং মানে অপারেশন সিস্টেম বা প্রোডাকশন সিস্টেম। সুইংও এভাবে সাজানো যায়। হ্যাঁ, তখন যদি সুইং মানে সুইং বলতে ট্রেডিশনালটা তো না, এইভাবে সাজালে তো আর ওটা থাকলো না, বুঝছেন না? মানে এমনি যে সুইং ফ্লোর তার যে লেআউটটা এটা ধরুন এইভাবে সাজানো হয়েছে, তাই এখন আমি আবার ভাবলাম নতুন করে সাজাবো, তাহলে তো আর আগেরটা থাকতেছে না, আগেরটা তো বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগে সরকার বিলুপ্ত হয়ে এখন কি বলে এখন হচ্ছে ইয়েদের সরকার আসছে। এটা আসলে স্যার এখন বুঝলাম, কিন্তু এইখানে যে এই মাথায় যে সুইং করতেছে সে ওই মাথার সুইং তো অপারেট করতে পারে, সে তো ওই মাথাটাই যাবে না। হ্যাঁ, কিন্তু ফার্স্টে তো বুঝেছে যে এই মেশিন একটা
ফ্রেমের মানে এই স্ন্যাপ বাটনটাই তো খুবই ইফেক্টিভ এক্সাম্পল। এটা দিয়ে আমি বুঝলাম যে কিভাবে দুইটা মেশিনের কাজ এই যে দুইটা অপারেশন একটা অপারেটরই করতে পারে। এই যে একদম মডিউলার সিস্টেমে তার মেশিনে সাজানো থাকে। এবার আমি একদম প্র্যাকটিক্যাল দেখি, আমি ভিডিও পাই এইসব ভিডিও, কারণ ইন্ডাস্ট্রিতে খুব রেস্ট্রিক্টিভ তো, মানে তারা হচ্ছে দেয় না পাইলে আমি নিজে আপনাকে ওটা বুঝাই দিচ্ছি অপারেটর। যেমন এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন। ইন্টারনেট কোন চান্স আছে? এই যে তারা যে একজন সকেট আর একজন স্টার্ট অ্যাটাচ করতেছে, এবার সুইং হচ্ছে সুইং ফ্লোরে কি করে, সুইং ফ্লোরে যখন আমার ম্যানুয়াল একটু শর্ট থাকে খুব দ্রুত দেখতেছেন, খুব দ্রুত সে অ্যাটাচ করে ফেলতেছে। এটা মনে হয় ভিয়েতনামের একটা গার্মেন্টস। এই মেশিনটা এই অবস্থায় আছে এখন, তাই না? এই অবস্থায় আছে, এর জন্য আমি একটু ঘুরাই দিই, মেয়েটার দিকে ছেলেটার মেশিনটাকে ঘুরাই দিই, আর মেয়েটার যে মেশিনটা এটাকে ছেলেটার মেশিনের দিকে ঘুরাই দিই। তারপর এই দুজনের বদলে আমি মাঝখানে শুধু একজনকে রাখবো, হয় ছেলেটাকে রাখবো নয় মেয়েটাকে রাখবো। তখন সে এই মাঝখানে চেয়ার নিয়ে দুই পাশেই হচ্ছে তার মেশিন, ব্যাপারটা বুঝতেছেন? চিন্তা করেন, দুই পাশেই তার মেশিন আছে, সে এই পাশে ঘুরে এখান থেকে স্টার অ্যাটাচ করে নেবে, তারপর ওই পাশে ঘুরে এখান থেকে সকেট অ্যাটাচ করে নেবে। কিন্তু আমাদের সময় বেশি লাগবে না স্যার, কারণ ও হচ্ছে মানে একটা কাজ মানে দুইবার করতেছে, আর এখানে দুইজন কাজ সমানে মানে করে যাচ্ছে, তাহলে তো এখন তো সময়টা এবার আপনাকে তো আমি আরেকটা জিনিস বলি, এখানে যে দুজন অপারেটর ওরা ধরেন 40 মিনিট করে করে কাজ করে প্রোডাকশন দিয়ে ফেলতে পারে। আচ্ছা 40 মিনিট, হ্যাঁ 40 মিনিট করে করে আমার ডিজাইন প্রোডাকশন ওরা দিয়ে ফেলতে পারে, ঠিক আছে? তাহলে দুজন মিলে দুজন ওয়ার্কার 40 মিনিটে আমাকে যে প্রোডাকশনটা দিচ্ছে এটা দেওয়ার পরে বাকি 20 মিনিট ওরা বসে আছে। কেন বসে আছে? কারণ পিছন থেকে অত স্পিডে জিনিসটা আসতেছে না। এতটুকু কথা বুঝছেন? প্রতি ঘন্টায় ওরা হচ্ছে 20 মিনিট বসেই আছে। এটা তাহলে আপনার কি টাইম যাচ্ছে? এটা হচ্ছে N3T, নন প্রোডাক্টিভ টাইম। এবার আপনারা যখন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে রোল প্লে করবেন, আপনাদের দায়িত্ব কি হবে? আপনারা মিটারে লিখছেন N3T কমাইতে হবে, নন প্রোডাক্টিভ টাইম কমাইতে হবে, ওই তাদেরকে ইউজ করতে হবে। এখন আপনি একজন অপারেটরকে নিয়ে আসলেন, আপনি যখন সুইং ফ্লোরে যাবেন ওখানে দেখবেন প্রচুর বটলনেক হয়ে আছে। বটলনেক মানে কি? জমে আছে, কাজ জমে আছে, সেই কাজের জন্য সুইং লাইনের সামনে আগাচ্ছে না, হতে পারে এই লাইনে পিছনে জমে আছে কাজ। একজনের কাছে ওই একজন যে ওভারলক মেশিনে যে কাজ করতেছে, ওভারলক মেশিন কোনটা, কোন অপারেশন গুলো? এইটা হেমনা স্লিভ অ্যাটাচ, সাইড স্লিভ, শোল্ডার অ্যাটাচ। এইটা হচ্ছে ফ্ল্যাট লক, আপনি যেটা দেখাচ্ছেন। আপনারটা কি ডিফারেন্ট ফ্যাব্রিক, ওখানে আলাদা ফ্যাব্রিক না সেম ফ্যাব্রিক? সুমাই ওটা কি ফ্ল্যাট লক না ওভারলক? ওভারলক। আচ্ছা তো ওভারলক, আমি তো এখান থেকে দেখতেছি না, ঠিক আছে। মানে যদি অ্যাটাচিং এর কিছু থাকে সেই জায়গায় ধরেন বটলনেক হয়ে আছে, সেই জায়গায় কাজ জমে আছে, ঠিক আছে? বটলনেক হয়ে থাকলে এই যে এখানে যে দুজন অপারেটর, একটু মনোযোগ দেন, এখানে যে দুজন অপারেটর 20 মিনিট তারা ফাঁকা বসে আছে, সে তখন ওভারলকে নিয়ে হেল্প করতে পারে। ওভারলকে কিভাবে হেল্প করতে পারে? ওভারলকে ধরেন সাইড সিনের জন্য যে এই যে দুইটা পার্ট, এখানে যে দুইটা পার্ট আর ব্যাক পার্ট, হ্যাঁ এই দুইটা পার্টকে সে একসাথে মিলাই রেখে দিতে পারে। সে যদি ওভাবে মিলাই রেখে দেয় দুটো পার্ট, তাহলে ওই যে হচ্ছে ওভারলক অপারেশনটা করবে তার কিন্তু ঘন্টায় যেখানে সে 150 পিস দিতে পারতো, তখন সে কিন্তু ওটা 70 পিস করে দিতে
আবার যদি ধরেন সিঙ্গেল নিডেল লক স্টিচ এসএনএলএস এর কোনো অপারেটরের কাছে তাকে দেওয়া হয়, সিঙ্গেল নিডেলে কি করতে হয় আপনারা এটা খেয়াল করবেন, সিঙ্গেল নিডেলে সবসময় কোনো একটা সেলাই করার পরে সুতা অনেক বাড়তি থাকে, হ্যাঁ ওই সুতাটা কাটতে হয়। এবার ওখানে গিয়ে যদি এরা সাপোর্ট দেয়, গিয়ে সুতাটা কাটে, তাহলে ওখানেও তার প্রোডাকশন বেড়ে যাবে। প্রোডাকশন যেখানে সে 70 পিস করতো ওখানে 110 পিস করে দিতে পারবে। আর বাকি থাকে ফ্ল্যাট লক। ফ্ল্যাট লকে কী হয়, ফ্ল্যাট লকে একসাথে যখন সে ইয়েটা করবে, ওই যে ভাঁজ দেওয়া সেলাইটা করবে, ওখানে কিন্তু একটা পার্ট এভাবে টানা সব বের হয়ে থাকে, মানে কমপ্লিট হয়ে থাকে, ওখানে গিয়েও কিন্তু কাটতে হয়। এই যে একটা পার্ট যে তার শেষ হলো, কি করতেছে না, এই সেলাইটার কথা আমি বলতেছি, এই যে কাটে এটা হচ্ছে বটম হেমিং, এটা কমপ্লিট করে দিয়ে দিচ্ছে, এটা কোনো প্রবলেম নেই, এটা ঠিক আছে। সাপোর্ট মানে ওর হেলথ কোন জায়গায় লাগে, বডি এগুলো সব বডি হেম দেখাচ্ছে, একটা স্লিভ হেম যাচ্ছে। এই যে ও যখন একটা স্লিভের পার্ট হেমিং করে দিবে, এই যে কাটা লাগতেছে, এই যে কাটা লাগতেছে, এই কাটার কাজটা হেল্পার গিয়ে যদি করে দেয় তাহলে ওরও প্রোডাকশন বাড়ে। মানে আপনাদেরকে জাস্ট আমি শিখাচ্ছি কীভাবে প্রোডাক্টিভিটি, অ্যাকচুয়াল ফ্লোরের প্রোডাক্টিভিটি বাড়ে। তো এই প্রোডাক্টিভিটির ব্যাপারগুলো আপনারা কি বুঝতে পারছেন, যে ও যে বারবার এই ক্লিপারটা হাতে নিয়ে আসে, ক্লিপারটা দিয়ে যে ও কাটতেছে একটা সেলাইয়ের পর, মডিউলার সিস্টেম নিয়ে কি কথা বলছিলাম তখন। তো ওখানে ধরেন এই যে যেই মানে আপনার দুটো অপারেটর আছে, দুটো অপারেটর 20 মিনিট বসে আছে, সেই দুটো অপারেটরকে আপনাকে অন্য জায়গায় ব্যবহার করতে হবে। ব্যবহার করার সময় আপনি ওই তাদেরকে এই বড়লেক হয় এই জায়গায় ব্যবহার করতে পারেন, আর ব্যবহার করার পর ওখানে আমি একটা অপারেটরকে রেখে দিলাম, সে তখন দুটো কাজ করতে থাকলো। এবং মডিউলার সিস্টেমে এটা পসিবল, ওই অপারেটরটা মাঝখানে বসে একবার ওইদিকে ঘুরে এই কাজটা করবে, তারপর আবার এদিকে ঘুরে এই কাজটা করবে। বুঝতে পারছেন? কোশ্চেন নাই তো ওই ইকবাল প্রেজেন্টেশন তো সাবমিট করার নেই, আপনার ওই ডেডলাইন ওভার হয়ে গেছে, সেকেন্ডটা সাবমিট করবেন, ওর জন্য 5 মান্থ পিরিয়ড হয়ে গেছে। তাহলে এই প্রোডাকশন যে এটা প্রোগ্রেসিভ বান্ডেল সিস্টেমের অ্যাডভান্টেজ কি, যে এখানে বিভিন্ন রকমের লেবার যারা হচ্ছে নতুন জাস্ট ট্রেনিংটা পাইছে, নতুন ট্রেনিং পাওয়ার পরে তারা লাইন আপনি দিয়ে দিচ্ছেন, দেওয়ার পর সে কিন্তু ওখানে মানে সব রকম কাজই করতে পারবে। মানে বুঝতে পারছেন, তাকে আপনি জাস্ট স্লিপ অ্যাটাচ শিখেছেন বা সাইড স্লিপ শিখেছেন, সে প্রথমে এসে প্রতি ঘন্টায় 30টা করে প্রোডাকশন দিচ্ছে। 30টা দেওয়ার পর তাকে তার কোন জায়গায় হচ্ছে নন প্রোডাক্টিভ টাইম যাচ্ছে, সে কোন জায়গায় ভুল করতেছে, তার কোন জায়গায় মেথড আর মোশন, মেথড স্টাডি করলেন, মোশন স্টাডি করলেন, যে তার মেথড আর মোশন ভুল আছে। একটা এক্সপার্ট অপারেটর সে দিচ্ছে ঘন্টায় 80 পিস প্রোডাকশন, ও দিচ্ছে 30 পিস, কারণ ওর মেথডে ভুল হচ্ছে, মোশনে ভুল হচ্ছে। এগুলো যখন ফিক্স করে দিলেন, আস্তে
হ্যাঁ সেও বেশি প্রোডাকশন দেওয়া শুরু করবে। প্রোগ্রেসিভ বার্নিং সিস্টেমে সব রকম অপারেটররাই কাজ করতে পারে, এমন না এই যে মডিউলার সিস্টেমের ক্ষেত্রে এরকম আপনি আনস্কিল বা সেমি স্কিল ওয়ার্কার দিয়ে কি কাজ করতে পারবেন? ওইটা একটা এটার অ্যাডভান্টেজ, ওইটার ডিসঅ্যাডভান্টেজ, বুঝতে পারছেন? ওকে স্যার যারা নতুন ঢুকে মানে একদমই ফ্রেশ, মানে ওয়ার্কারদের কথা বলছি, তার কিছুই জানে না, তাদেরকে শেখায় কি মানে প্রোডাকশনের ভিতরেই শেখায় নাকি আলাদা? না, তাদেরকে দুই সপ্তাহ ট্রেনিং লাইন আছে। 2 সপ্তাহ ট্রেনিং লাইনে তারা জাস্ট স্যাম্পল যে পিসগুলো থাকে সেই স্যাম্পল পিসগুলো দিয়ে প্রোডাকশনের কাজ করে, এবং ওখানে মূলত তাদেরকে ওই ক্রিটিক্যাল অপারেশনই শেখানো হয়। ওখানে তাদেরকে মূলত ক্রিটিক্যাল অপারেশনগুলোই শেখানো হয়। যেমন ক্রিটিক্যাল অপারেশন কী কী আছে, যেমন আমি যদি আমার ইন্ডাস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে বলি, বাচ্চাদের ধরেন স্লিপ স্যুট, ওই স্লিপ স্যুটটাতে টপ থেকে বটম পর্যন্ত স্টিচ কি বলে জিপার অ্যাটাচ। এই জিপারটার এই পাশে জিপারটা তো দুইটা সাইড আছে, এবং ফ্যাব্রিকের যে একটা গার্মেন্টের দুইটা প্লাকেটে জিপারের দুইটা পার্ট অ্যাটাচ করতে হয়। তো তার জিপারের সেলাইটা এই দিক থেকে শুরু হয়ে জিপারের এক পার্ট এদিকে অ্যাটাচ হলো, জিপারের আরেক পার্ট এই দিক থেকে অ্যাটাচ করে এখানে নামতে হবে। ওইটা তাদেরকে শেখানো হয়। স্লিভ অ্যাটাচ শেখানো হয়, সাইড সিম শেখানো হয়, তারপরে আর কি ক্রিটিক্যাল অপারেশন কি কি আছে, টপ স্টিচ। এই জিপারটার উপরে আবার টপ স্টিচ দিতে হবে। টপ স্টিচটা কীভাবে হয় আপনারাও দেখবেন, আপনাদের প্রত্যেকটা আইটেমে এই যে শার্টেও আপনারা খেয়াল করবেন যে টপ স্টিচ আছে বাটনের উপরে এই পাশে। এই দিক থেকে একটা সিঙ্গেল নিডল টপ স্টিচ মেশিনে এই দিক দিয়ে আসে, তারপর আবার এখানেও সিঙ্গেল নিডল টপ স্টিচ মেশিনে একটা সেলাই আসে। তো এরকম বড় বড় কঠিন সেলাইগুলো তাদেরকে শেখানো হয়, এবং তাদেরকে বলা হয় যে তুমি যতক্ষণ না এখানে হচ্ছে এক্সপার্ট মানে এটার এসএমডি হচ্ছে ধরেন ওটার এসএমডি 60, মানে 60 সেকেন্ড 1 মিনিট, তার মানে ঘন্টায় কয় পিস ওটা টার্গেট? ঘন্টায় 60 পিস। ব্যাপারটা বুঝেন নাই থেকে বুঝছেন সবাই? এসএমডি যদি 60 সেকেন্ড হয় তাহলে ওটা ঘন্টায় টার্গেট প্রোডাকশন 60 পিস। ও যতক্ষণ না ওই 60 পিসের 75% করতে পারতেছে কোয়ালিটি মেনটেন করে, পারফেক্ট কোয়ালিটি মেনটেন করে, ততক্ষণ তাকে পাঠানো হবে। আর স্ট্যান্ডার্ড টাইম মোটামুটি হচ্ছে ওই 10 দিন পর্যন্ত ওইভাবে শেখানো হয়। 4 দিন মানে শুরু থেকে তারা প্র্যাকটিস করে, ওটা অঙ্ক করার মতো। ওদেরকে চেয়ারে বসে অঙ্ক দিয়ে দেওয়া হয়, ওরা অঙ্ক করতে থাকে। ওরা করতে করতে ভুল মানে কোনো জায়গায় প্রবলেম ফেস করে, ওরা মেশিনের সেটআপটা শিখে নেয়, যে ইয়েটা সুইং থ্রেডের পাথটা কেমনে হয়, যে সুতা কীভাবে লাগাইতে হয়, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওরা বেসিক মেশিনের যে মেনটেন্যান্স ওইটা ওরা ওখানে শিখে নেয়। 14 দিন কিন্তু অনেক সময়, 14 দিন যদি প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা করে সময় দেয় সুইং লাইনটা পর্যাপ্ত হয় না বেসিক সেলাইটা শেখার জন্য। তারপরে লাইনে পাঠিয়ে দেয়। আর লাইনে পাঠানোর পর যদি আবার কাউকে ট্রেনিং লাইনে ব্যাক পাঠানো হয়, ওইটা অপারেটরদের ভেতরে ওটা হচ্ছে খুবই অপমানজনক ব্যাপারটা। যেমন আপনাদেরকে ধরেন কোনো একটা সাবজেক্টে ফেল করছেন, জুনিয়রদের সাথে ক্লাস করা লাগতেছে, ওইটা আপনাদের জন্য যেমন অপমানজনক হবে, তাদের জন্য ওইটা অপমানজনক হয়, যে বাকিরা তাদেরকে নিয়ে মানে তার তখন ইমেজ বা রেপুটেশনটা নষ্ট হয়, যে সেলাইও পারো না, কী করবো তুমি, তখন আবার সুইং লাইনে ব্যাক পাঠায় মাঝে মাঝে। আর মাঝে মাঝে আরেকটা জিনিস হয় ক্রস ট্রেনিংটা হচ্ছে মানে একই অপারেটরকে বিভিন্ন মেশিন দিয়ে চালানো। একজন যখন খুব কুইক সে ইয়েতে এটা আইরাই হচ্ছে ফিক্স করে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার যারা এক্সিকিউটিভ তারাই ফিক্স করে যে আমি এখানে কয়েকজন কিছু জায়গায় সুপার অপারেটর বলে, কিছু জায়গায় আবার বলে মাল্টি স্কিলড অপারেটর, যে আমি এখান থেকে এই লাইনে আমি 5 জন মাল্টি স্কিলড অপারেটর ডেভেলপ করবো। তারা তখন কী করে, 5 জনকে সিলেক্ট করে তাদেরকে পিরিয়ডিক্যালি ক্রস ট্রেনিংয়ে পাঠায়, যে সে হচ্ছে এই মানে কি বলবো, সে হচ্ছে এই সুইং লাইনের সেভিয়র হওয়া বলতে কি, যে যখন তার যে রোল প্লে করা দরকার সে সেই রোল প্লে করবে। তাদের ওরকম ইয়েও থাকে, মানে ওই অপারেটরদের ভেতর তাদের ওরকম কুইক প্রমোশন হয়, বা তারা অল টাইম প্রতি মাসে ভালো বোনাস পায়, ওই বোনাসটা ইনশিওর করে আর কি। আচ্ছা, quality of each operation is checked during every single operation, thus quality is good. তাহলে মডিউলার প্রোডাকশন সিস্টেমে ধরেন কোনো একটা সেলাই ডিফেক্ট থাকলেও থাকতে পারে, সিম পাকারিং যে কোনো একটা জায়গায় হইলেও হয়ে যেতে পারে,
কিন্তু এখানে প্রত্যেকটা যে ব্যাপারটা কেমন হয়, এখানে মানুষ বেশি ইনভলভ হচ্ছে, তো আরেকজনের ফল্ট অন্যজন গায়ে নিতে চায় না। যে একজন ধরেন স্লিভ অ্যাটাচ ভুল করছে, স্লিভ অ্যাটাচ ভুল করার কারণে এই হাতাটা একটু বড় হয়ে আছে, এই হাতাটা একটু ছোট হয়ে গেছে, পরের জন কিন্তু এটা নিতে চাবে না, বলবে যে না এটা ঠিক করো, পিছনে দিয়ে দিবে। এখন ওদের দুজনের ভিতরে যদি ক্ল্যাশ হয়, সামনের জন আর ড্রাইভার না নিয়ে কোয়ালিটিকে ডাকে, কারণ ও যদি ছোট হাতা অবস্থাতে সাইড সিম সেলাই করে দেয় তাহলে কিন্তু ওই ওকেই ধরবে যে তুমি কেন এটা অ্যাকসেপ্ট করছো। তো এখানে যে কোয়ালিটি ইজ গুড বলতে এটা বুঝাইছে। ডিউ টু বান্ডল সিস্টেম লেস চেঞ্জ অ্যান্ড লেস চান্স অফ মিক্স আপ, নট মিক্স আপ, শেড ভেরিয়েশন, সাইজ ভেরিয়েশন। এখানে যেহেতু বান্ডল ওয়াইজ হচ্ছে যে এক্সেল সাইজের এই আইটেমটা এখন চলতেছে এই কালারের, ব্ল্যাক না, এখন হচ্ছে কি বলে এটা চকলেট কালার ধরতে পারেন, যে চকলেট কালার এক্সেল সাইজ ব্রাউন কালার লাইট হবে তাই না, বাদামি, আচ্ছা ব্রাউন কালার, এটা ডিপ ব্রাউন কালার। তো এই কালারটা যখন অপারেশন চলতেছে তখন কি ব্ল্যাক মিক্স আপ হওয়ার চান্স আছে, বা এটার ভেতর এম এক্সেলের ভেতর এম মিক্স আপ হওয়ার চান্স আছে নাই। আচ্ছা, বান্ডল ট্র্যাকিং ইজ পসিবল, সো আইডেন্টিফাইং এন্ড সলভিং প্রবলেম বিকাম ইজি। এবার ধরেন এন্ড লাইন ইন্সপেকশন, লাইনের শেষের ইন্সপেকশনে কোনো একটা আইটেমের স্লিপ আকারিং ধরা পড়বে, যে স্লিপ অ্যাটাচ করার সময় এই জায়গাটায় জড়ো জড়ো হয়ে গেছে, যেটা একটা ডিফেক্ট। এবার এইটা কে করছে ওটা ট্র্যাক করা যাবে, এই সেলাই এই ভুল সেলাইটা কে করছে। এবং যারা কোয়ালিটি এক্সিকিউটিভ থাকে বা কোয়ালিটি চেকার যারা থাকে ওরা প্রায় সময় এসে এটা ধরতে পারতো, আমি দেখতাম যে লাইনে এসে যে এই ভুলটা করছে তারাই ধরতো। কিভাবে? এবার ধরেন চারজন, আপনারা চারজন সেম অপারেশন করতেছেন, স্লিভ অ্যাটাচ, ঠিক আছে, চারজন স্লিভ অ্যাটাচ অপারেশন করতেছেন। এর ভিতরে কাঞ্চি যে বান্ডিলটা নিয়ে কাজ করছে সেই বান্ডিলটা একজন স্পেসিফিক পার্সনের হাতে যাবে, এবং ওখানে বান্ডেলে কি বলবো বলার চেয়ে দেখানো হচ্ছে। এই জন্যই ইঞ্জিনিয়ারদের এখন আস্তে আস্তে ইঞ্জিনিয়ারদের উপর নির্ভরতা বাড়তেছে ইন্ডাস্ট্রিতে, কারণ সবকিছু আধুনিক হয়ে গেছে। এটাকে বলে বারকোড, ঠিক আছে। এই বারকোড জেনারেট করার জন্য আলাদা সফটওয়্যার কিনতে হয় টাকা দিয়ে, যেখানে ডিফারেন্ট বারকোড জেনারেট করে দিবে। এখানে কি হয় দেখেন, এটা হচ্ছে একটা নির্দিষ্ট স্টাইলের নাম্বার, আর এই ওইটা মানে অটামের একটা স্টাইল স্লিপ স্যুট। এই স্লিপ স্যুটগুলো সচরাচর হয়তো সিএনডে নাম শুনছেন না, ব্র্যান্ড, ইউরোপিয়ান ব্র্যান্ড, ক্লোদিং ব্র্যান্ড সিএনডে। ওসিএস কার ছিল, এটা দেখেন নাই কোথাও? এটা কোনো হচ্ছে দোকানে কিছু কিনতে যাওয়ার সময় এটার ট্যাগ বা লেবেল কোথাও চোখে পড়ে নাই? এবং এদের জন্য আমাদের কোম্পানিতে ওসিএস স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য, সার্টিফিকেশন মেনটেন করার জন্য এদের জন্য পুরো সব ডিফারেন্ট আইটেম ইউজ করা হতো। মানে ওরা যে অর্গানিক ওয়েতে ওদের প্রোডাকশনটা হচ্ছে, ওদের জন্য ট্রলি ছিল ডিফারেন্ট, ওদের জন্য বাস্কেট ছিল ডিফারেন্ট, ওদের সুইং লাইন ছিল ডিফারেন্ট, সেগুলো আলাদা করে অনেক ট্যাগ লাগানো থাকতো যে এটা অর্গানিক, এটা হচ্ছে ওসিএস সার্টিফাইড, এখানে নন অর্গানিক কোনো আইটেম মিক্স হয় না। এবং যদি ওরকম দেখা যায় যে ওই বাস্কেটে অন্য কোনো কাপড় আছে তাহলে পেনাল্টি খাইতে হবে। এই ছবিটা বাই চান্স কেউ যদি তুলে লিঙ্ক করে দেয় যে এই কোম্পানিতে এটা করতেছে, ওরা এই বাস্কেটে অন্য আইটেম রাখছে, এতটুকুতে ওরা ক্লেম হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো সিএনডে খুবই জনপ্রিয় একটা কোম্পানি এবং তারা
প্রত্যেকটা আইটেম মানে প্রত্যেকটা যে স্টাইল সেই স্টাইলের নিজস্ব বারকোড জেনারেট করতো এবং প্রত্যেকটা সুইং অপারেটর যে অপারেটর হিট সিল করবে সেই হিট সিল করার পরে এটা কেটে নিত, এই বারকোড কেটে নিত। তারপরে আবার হচ্ছে প্রোডাকশনের একজন গিয়ে ওটা স্ক্যান করতো, স্ক্যান করলে অটোমেটিক হচ্ছে এই যে ও যে 47 পিসের বান্ডিল বা একটা 50 পিসের বান্ডিল ইয়ে করছে, প্রোডাকশন করছে, এটা ওর নাম সহ রেকর্ড হয়ে যায়। ইন্টারনেট অনেক স্লো। এই ওয়েবসাইটটা অনেক হেভি ওয়েবসাইট, কারণ এটাতে একদম লাইভ ডাটা সবসময় লোড হচ্ছে। তো ফ্যাক্টরিতে 11টা বাজার পর অবস্থা কি, 12টা বাজার পর অবস্থা কি, এই যে 18 জন এখনো পর্যন্ত আজকে কিউসি এফিসিয়েন্সি 52% হয়েছে, কোয়ালিটি কন্ট্রোল এফিসিয়েন্সি তাদের 70% অ্যাচিভ করা লাগবে। ফিনিশড গুড এফজিএস ফিনিশড গুড সেকশন ওদের এফিসিয়েন্সি 62% টার্গেট দেয়া, ওরা 43% অ্যাচিভ করছে। কোয়ালিটি কন্ট্রোল স্ট্যান্ডার্ড অ্যালোকেটেড আওয়ার ওদের হচ্ছে 16,000 অ্যাচিভ করে। হ্যাঁ, শিফট অ্যাচিভ করতে হবে। এবার আমি যদি নির্দিষ্ট সুইং অপারেটরের ইয়ে দেখাই, যে প্রোডাকশন রিপোর্ট দেখাই, ওই বারকোড স্ক্যান করে কোন অপারেটর কয় পিস করছে এটা পর্যন্ত ইয়ে হয়ে যাবে, এখানে শো করবে। ধরুন 2 নম্বর সুইং লাইনে গত 25 তারিখ, আজকে তো শনিবার আবার একটু স্লো যায়। পাওয়ার বিএ এটা হচ্ছে মাইক্রোসফটের একটা মানে টুল আর কি। ওখানে ব্রিগেড সিস্টেম ছিল, মেঘনা ব্রিগেডের ভেতর 8টা সুইং লাইন আছে, লাইন 1 থেকে লাইন 8। সুইং ফ্লোর লাইনে দুইটা ইয়ে ছিল, কি বলে, দুইটা ফ্লোর ছিল, একটা ফার্স্ট ফ্লোর একটা সেকেন্ড ফ্লোর। এখানে আইডি ধরে ধরে যে এর আইডি অত, মানে প্রত্যেকটা অপারেটরের একটা আইডি কার্ড নাম্বার আছে, তার আইডি কার্ড নাম্বার এত, সে ঘন্টায় প্রোডাকশন দিচ্ছে এত। যেমন এই যে দেখেন বাংলাদেশের বেশিরভাগ মেজরিটি গ্রুপ ইন্ডাস্ট্রি মানে এই রুলস ফলো করে। এমনকি আমি যে আপনার সাথে এগুলো শেয়ার করতেছি, আমাকে যদি এটা যদি বাই চান্স ভিডিও রেকর্ড দেখে বা কোনো ইয়েতে আমাকে যদি কোম্পানি নোটিফাই করে যে এটা আপনি দেখাতে পারবেন না, আপনি আমাদের এক্স এমপ্লয়ি ছিলেন, এটা দেখাতে পারবেন না বা এটা পাবলিক রেকর্ড রাখতে পারবেন না, তখন আমাকে ক্যামেরা অফ করে আপনাদের দেখাতে হবে। এখান থেকে খুঁজে বের করতে হবে যে এই যে আওয়ারলি প্রোডাকশন রিপোর্ট। আপনার ফ্যাক্টরিটা তো ছোট টাঙ্গাইলে থেকে রয়েছে। টাঙ্গাইলের ফ্যাক্টরিতে আমি মার্চেন্ডাইজিং এ ছিলাম, আর চিটংয়ের ফ্যাক্টরিতে আমি আইতে ছিলাম। স্যার এপি যেটা করেছে সি মানে আপনাদেরকে আমি মূলত যেটা দেখানোর জন্য আমি বলছিলাম, একদম অপারেটর বাই অপারেটর, আওয়ার বাই আওয়ার সে কয় পিস করছে এটাও রেকর্ড হইতো, এবং এটা কি জন্য রেকর্ড করা হচ্ছে বলে তো এই বারকোডের মাধ্যমে যে ও এত পিস করছে। যদিও এর ভিতরে ধরেন ফুড অ্যাটাচ অপারেশনের অপারেটর যে সে ওখানে ফুড একটা ভুল সেলাই করে ফেলছে, ওই ফুডটা মানে
যে এন্ড লাইনে এফজিএস ফিনিশড গুড সেকশনে গিয়ে বা কোয়ালিটি কন্ট্রোল সেকশনে গিয়ে ওটা আবার তখন ব্যালেন্সটা অ্যাডজাস্ট হয়ে যায়, যে ওটা 47 পিস করে দেয়, ওটা 46 পিস করছে, এই আর কি। এইভাবে আচ্ছা, এবার যদি যেহেতু আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই দিলাম, মানে এগুলো কিন্তু রিসার্চেরই ফসল। অনেকে আপনাদের মতো ইউনিভার্সিটির স্টুডেন্টরা প্রজেক্ট ওয়ার্কে গিয়ে হয়তো ওই কিউআর কোড দিয়ে আমার প্রোডাকশন লাইনে সিস্টেম মানে প্রোডাকশন সিস্টেমে আমি এফিসিয়েন্সি ইমপ্রুভ করছি, এইটা যদি সে প্রুভ করে আসতে পারে তারপরে তো ওরা ইমপ্লিমেন্ট করছে। এটাতেও তো খরচ আছে, যে এটা স্পেশাল কাগজ দেখেছেন না, মানে এটা নর্মাল পেপারে প্রিন্ট করে উপর দিয়ে আবার একটা প্লাস্টিকের হ্যাঁ আর র্যাপার অ্যাটাচ করে দেয়, করে ওইটা আবার সবাই কাটে, ওইটা আবার স্ক্যানারে গিয়ে স্ক্যান করে, এটা একটা আলাদা, এটার জন্য মানুষ হায়ার করতে হচ্ছে যে গিয়ে শুধু স্ক্যান করবে প্রত্যেকটা অপারেটরকে প্রতি ঘন্টায় ঘন্টায়, প্রোডাকশন টিমের খরচ বাড়তেছে। এগুলো কি এমনি এমনি করছে? তাহলে আপনাদের কি মনে হয় যে এটার বেনিফিট কি? এটা কেন মানে কিউআর কোড না দিলে কি হতো? আমি আপডেট পেতাম, প্রতি ঘন্টায় আপডেট পাইতাম। কারণ আমার যে ম্যানেজারের এরিয়াগুলো আছে, হ্যাঁ তাদের তো মানে জানা লাগবে যে আমার আজকে কয় পিস হচ্ছে বা কি আশেপাশে লাইটের কি অবস্থা, লাইটের কেমন চলতেছে, এই সবসময় তো আমি কথা বলে আপডেট নেওয়াটার থেকে আমি যদি এটা ঘরে বসে আপডেটটা পাই যে এটা সুবিধা। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন হয়তো আপনাদের মাথায় নাও আসতে পারে, ওইটা কারণ যাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে তারা ওটা মানে বলতে পারবে, চুরি ঠেকানোর জন্য। এখানে প্রচুর চুরি হয়, দিন শেষে আমি যতটা ইনপুট দিচ্ছি আউটপুট বেরো হচ্ছে, কাগজে কলমে হিসাব আছে কিন্তু আইটেম নাই। মানে ব্যাপারটা ওরকম, যারা বিজনেস কোনোদিন করছে তারা বুঝতে পারবে যে আমার কাগজে কলমে লাভ হয়েছে কিন্তু আমি লকার খুলে দেখতেছি ওখানে কোনো টাকা নেই, ব্যাপারটা এরকম হয়। তো এইটা ইনশিওর করা যাবে। আচ্ছা, চুরিটা স্যার কি হতে পারে? চুরি করার অনেক আছে। আপনি যখন সুইং লাইনে করতে যাবেন, সুইং লাইনে অডিট করতে যাবেন, অতটুকুতে অতটুকুতে আপনি কিছু জিনিস এক্সপ্লোর করতে পারবেন, আর বাকি অনেক কিছু আপনি দেখতে পারবেন না, যেগুলো আপনাকে ওদের টাইমে লেজার টাইমে বা অবসর টাইমে ওদের ওখানে ঘুরতে হবে, ঘুরলে তখন আপনি স্কোপসগুলো দেখতে পারবেন। আর এমন অনেক প্রত্যেকটা অপারেটর কিন্তু নিজেদের ব্যাগ আছে, এবং আপনি ব্যাগগুলো চেক করলেন বা ওরা নিজেরাও বোরখা পরে আসে, অনেক ওয়ে আছে চুরি করা। হ্যাঁ, অধিকাংশ ফ্যাক্টরি যেগুলো একটু হাই মানে উচ্চ লেভেলে, তাদের তো সিকিউরিটি সার্ভিস অনেক ভালো। সিকিউরিটি সার্ভিস ভালো, এবং সাথে ওরা এই যে মডার্ন টেকনোলজিও এমপ্লয় করতেছে, একদম রিয়েল টাইম ডাটা, যে আমার এখন এতগুলো পিস কমপ্লিট হয়ে এখানে আছে, এখানে 4300 পিস আজকে সারাদিন এগুলোর জন্য তো একজনকে রাখার আগে ইনপুট দেওয়ার জন্য ইনপুট। হ্যাঁ, ওই তো আমি ধরে বললাম যে স্ক্যানার, সে গিয়ে স্ক্যান করে বারকোড, প্রোডাকশনটা অটোমেটিক রেকর্ড হয়ে যাবে। স্যার আপনি আই থাকাকালীন সময়গুলো চুরি ঘটনা মানে আমি ওটাই বলতেছি যে আমি নিজেও তো এটা যখন দেখতাম, আমি নিজে তখন এগুলা এগুলো অ্যানালাইজ করতাম যে কি জন্য এটা রাখছে, এটা বেনিফিট কি। তো তখন বেনিফিটটা আমি দেখছি যে ওই যে টাঙ্গাইলের কথা যেমন জিজ্ঞেস করলো অনেক, যে আমি টাঙ্গাইলে ছিলাম, ওখানে আমি যখন মার্চেন্ডাইজিংয়ে ছিলাম ওখানে দেখছি কি ওখানে চুরি হয়, এবং ওখানে দিন শেষে ওই যে ইনপুট আমি যা দিয়েছি 10,000 পিস, আমি আউটপুট 10,000 পিস পাচ্ছি না, ওখানে হয়তো আমি কি বলবো মানে 200 পিস 500 পিস ওখানে হয়তো ব্যালেন্স ঘাটতি হচ্ছে। 200 পিস তো অনেক বেশি, 10,000 আর তারপরে এটা যেটা, কারণ ওখানে এন্ড লাইনে যারা তারাই করাপ্টেড, আর এখন এন্ড লাইনে যে আছে সে বারকোড, তার নিজের একটা বারকোড আছে, এই যে কোয়ালিটি চেকের বারকোড, তারপরে এই যে সাইজ সেগ্রিগেশন, হ্যান্ড ট্যাগ, রেশিও, মেক ইন লাইন, তার নিজেরও বারকোড আছে। ওখানে এন্ড লাইনের সাথে কোয়ালিটি, তারা নিজেরা কোয়ালিটি ইন্সপেকশন করে ডিফেক্ট বলে হয়তো বাদ দিয়ে দিত, এখন বাদ দিলে সেই বাদটাও প্রপার জাস্টিফিকেশন হয়ে তারপরে বাদ হয়। মানে আগে স্কোপস যতগুলো থাকতো এখন নাই। এমনকি আমার নিজের পাশের ফ্যাক্টরি, আমি চিটাঙে যেটাই ছিলাম তার পাশের ফ্যাক্টরিতেও প্রচুর চুরি হয়, এবং ওখানে তারা পায়, আমি শুনছি যে ফ্যাক্টরির বাইরে গেলে ছুটির পরে ওখানে আমার ফ্রেন্ড আমাকে বলতেছে খুবই ভালো একটা জিন্স, আমাকে এনে বলতেছে যে এই জিন্সটা নিছি, তুই তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বল এটা কত টাকা পেয়ে গেছে। হ্যাঁ, আমি তখন বললাম যে ওটার র মেটেরিয়ালের দামই 600 টাকা পড়বে, ওই জিন্সটা টোটাল ফিনিশিং সহ সব কিছু র মেটেরিয়ালের
প্রোডাকশন কস্টই 500-600 পড়বে, অথবা বলতেছে আমি এটা 200 টাকা দিয়ে কিনছি। মানে সরাসরি ওই ব্যাকডোর দিয়ে একজন জাস্ট কোনোভাবে বের করে আনছে, ও 200 টাকা পাইলে ওর চা নাস্তার খরচ হয়ে গেছে। ও তো আর র ম্যাটেরিয়ালের দাম কত, আর এটা কোম্পানি সেল করতেছে মানে ইয়েতে ধরুন $20 কোম্পানি সেল করতেছে বা $15, ও তো আর ওইটা কনসার্ন না, ওর 200 টাকার নাস্তার বিল পাইলে হয়ে যাচ্ছে। তো কিউআর কোডের আরও অনেক বেনিফিট আছে। আস্তে আস্তে এইটা আজকে তো ক্লাসে মোটামুটি সবাই আছে, ক্লাসে অন্য সময় 8 জন, সর্বোচ্চ হয়তো 8 জন হয়। তো এইটা নিয়ে আমি একটা কোশ্চেন দিব যে প্রোডাকশন সিস্টেমকে কীভাবে আরও মডার্নাইজ করা যায়, বা মডার্নাইজ যদি আমি সরাসরি কিউআর কোড নিয়ে লিখি যে কিউআর কোড এমপ্লয় করলে ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন সিস্টেমটা কীভাবে, মানে প্রোডাকশনটা আগের ট্রেডিশনাল প্রোডাকশন সিস্টেম থেকে এই মডার্নাইজ প্রোডাকশন